জুলাই অভ্যুত্থান নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধরনের প্রচারণা চালাচ্ছেন, তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে কিংবা এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে কাউকে কাউকে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন, এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। এই লড়াইটা শুধুমাত্র ছাত্রদের লড়াই ছিল না, এই লড়াইটা বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষের লড়াই ছিল। ছাত্ররা সেখানে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, কিন্তু শেখ হাসিনার শাসনামলে 15 বছর মানুষ যে নানা ধরনের নির্মম নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভগুলোকে তারা এই আন্দোলনের মাধ্যমে উগড়ে দিয়েছেন। বিধায় এই আন্দোলনটা একটা স্ফুলিঙ্গের তৈরি করেছে, যেটার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছে। এই আন্দোলনে সুশীল সমাজের লোকজন সম্পৃক্ত হয়েছিলেন, এই আন্দোলনে সাংস্কৃতিক কর্মীরা সম্পৃক্ত হয়েছিলেন, এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কর্মীরা। নেতারা বিভিন্নভাবে সমর্থন দিয়ে গেলেও তারা সরাসরি প্রকাশ্যে রাস্তায় নামতে পারেনি, তাহলে এটাকে রাজনৈতিক উদ্দেশ্য বলে আরো নির্মম দমন পীড়ন করা হতো শেখ হাসিনার পক্ষ থেকে। যাই হোক, জুলাইয়ের এই আন্দোলনে ছাত্রদেরকে একদম কৃতিত্বের সর্বোচ্চ শিখরে উঠিয়ে নেওয়ার যেমন কোনো ধরনের সুযোগ নেই, ঠিক তেমন ভাবে তাদের অবদানকে অস্বীকার করারও কোনো ধরনের সুযোগ নেই। তারা যেভাবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে গেছেন, সেই নেতৃত্বের অভাব দীর্ঘ 15 বছর যাবৎ, বিশেষ করে 2014 সালের নির্বাচনের পর থেকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছিল যে বাংলাদেশে নেতৃত্বের সংকট রয়েছে। সেই নেতৃত্বের সংকটকে এই ছাত্ররা তাদের নিজের দায়িত্ব মনে করে তারপরে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। 2023 সালের 28শে অক্টোবর যে মহাসমাবেশটি হয়েছিল, এবং সেখানে পণ্ড করার জন্য সরকার এবং সরকারি পেটোয়া বাহিনীগুলো যে পায়তারা করেছিল, সেটার প্রতিবাদে যদি পরক্ষণে একটা পাল্টা কর্মসূচির ঘোষণা দেওয়া হতো, পাল্টা একটা কর্মসূচি পালন করা হতো, কিংবা এর পরবর্তী সময় যদি কখনো একটা পাল্টা কর্মসূচি পালন করা হতো, তাহলে কিন্তু আরো কিছুদিন পূর্বেই শেখ হাসিনার পতন হতো। হয়তো 2024 সালের দামি সেই নির্বাচনটা হতো না, কিন্তু বিএনপি সেই সাহসটা দেখাতে পারেনি। বিএনপির নেতাকর্মীরা সেই যে 28শে অক্টোবর লেজ গুটিয়ে পালিয়েছিলেন, তারপরে আর কিন্তু প্রকাশ্যে আসেননি দীর্ঘদিন যাবৎ। সুতরাং সেই যে নেতৃত্বের সংকটটা, সেই নেতৃত্বের সংকটটা কিন্তু এই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখিনি। এখানে জুলাইয়ের লড়াইয়ে যখন ছাত্রলীগ দ্বারা ছাত্রদেরকে পেটানো হয়েছিল, কিংবা পরবর্তীতে পুলিশ দ্বারা নির্মমভাবে গুলি করে ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল, আহত করা হয়েছিল, তারপরে কিন্তু তারা রাজপথ ছাড়েনি। তারা ধীরে ধীরে আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলেছে, যার ফলেই কিন্তু মানুষ ধীরে ধীরে তাদের সাথে একাত্মতা পোষণ করে রাস্তায় নেমে এসেছে। এই লড়াইয়ে যখনই আমরা বিজয় অর্জন করলাম, ঠিক তখনই আমরা একটা বন্যা কবলিত বাংলাদেশকে দেখতে পেলাম, এবং এটার সাথে পেছনের বাংলাদেশের শেখ হাসিনার শাসন আমলের বাংলাদেশের অনেকগুলো তুলনা রয়েছে। শেখ হাসিনার আমলেও কিন্তু এরকম বন্যা হয়েছে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষ এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, বিগত দিনে কোনো মানুষ এভাবে দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি? বিগত দিনে যখনই কোনো ধরনের বিপদ আসতো, তখন মানুষ এই রাষ্ট্রটাকে শেখ হাসিনার রাষ্ট্র মনে করে এটার দায়ভার শেখ হাসিনার উপরে চাপিয়ে দিত, এবং এটার সংরক্ষণ, এটার জন্য যে ধরনের অসুবিধাগুলো হয়েছে সেগুলো সংস্কারের জন্য সমস্ত দায়ভার শেখ হাসিনার উপরে ছেড়ে দিত। কারণ শেখ হাসিনা বারবার বলেছেন যে এটা তার রাষ্ট্র, এটা তার বাবার রাষ্ট্র, তার বাবা স্বাধীন করেছে, এটা আওয়ামী লীগের রাষ্ট্র। সুতরাং বাংলাদেশের মানুষও তখনকার সময়টাতে এই রাষ্ট্রটাকে তার নিজের রাষ্ট্র হিসেবে ওন করতো না, শেখ হাসিনার রাষ্ট্র হিসেবে ওন করতো। বিদায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে বাংলাদেশের মানুষ সেটাকে নিজেদের সমস্যা মনে করতো না, হাসিনার সমস্যা মনে করতো। পশ্চিমা বিশ্ব যখন শেখ হাসিনার উপরে চাপ দিচ্ছিল, সেটা কোনো ক্রমে বাংলাদেশের ক্ষতির কারণ হতে পারে, এ ধরনের বক্তব্য শেখ হাসিনা বারবার দিয়েছিল। তারপরে বাংলাদেশের মানুষ সেটাকে সমর্থন করেছিল। কেন করেছিল? যে সেই চাপের ফলে শেখ হাসিনার ক্ষতি হতে পারে। আমাদের মনে থাকার কথা, শ্রীলঙ্কার যে রাজাপক্ষে পরিবারের যে পতনটা হলো, সেই রাজাপক্ষে পরিবারের পতনের পরে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছিল যে বাংলাদেশ সেই শ্রীলঙ্কার মতো পরিস্থিতির সৃষ্টি হবে, এবং সেটা কিভাবে হবে? শ্রীলঙ্কা যেভাবে দেউলিয়া হয়ে গেছে, ঠিক সেভাবে শেখ হাসিনার বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে, এবং তখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে টেনে ধরে নামাবে। সত্যিকার অর্থে বাংলাদেশ যদি দেউলিয়া হয়ে যেত, তাহলে যেই মানুষগুলো এরকম প্রত্যাশা করেছে তারা প্রত্যেকেই বিপদে পড়তো। আওয়ামী লীগের কোনো নেতারা বিপদে পড়তো না, কারণ তারা বছরের পর বছর আহ শত শত কোটি টাকা ইনকাম করে নিয়েছে এই শেখ হাসিনার অবৈধ শাসন আমলে। সুতরাং তারা কোনো ধরনের বিপদের সম্মুখীন হতো না, বিপদের সম্মুখীন হতো এই বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু তারপরেও বাংলাদেশের সাধারণ মানুষ বারবার প্রত্যাশা করেছে যে বাংলাদেশ যেন শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যায়, তাহলে অন্তত শেখ হাসিনার হাত থেকে তারা রক্ষা পাবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে শেখ হাসিনার দেশ হিসেবে ওন করত, বিদায়ী বিগত দিনে কোনো ধরনের সমস্যা এগিয়ে আসেনি, যেটা এই জুলাইয়ের লড়াইয়ে বিজয় অর্জনের পরে এসেছে। এই আলাপগুলো এই মুহূর্তে কেন আনছি সেটা নিয়ে অনেকের মনেই এই মুহূর্তে প্রশ্ন তৈরি হয়ে গেছে। সেই প্রশ্নের জবাব দেব তার আগে আরো কিছু বিষয়
উল্লেখ করে নিই, সেটা হচ্ছে শেখ হাসিনার শাসন আমলে নিচ থেকে ধরি পাবলিক টয়লেটের মতো জায়গায় সেখানেও এই 15 বছরে হয়তো শত শত কোটি টাকা উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশে কোনো একটা টেম্পো স্ট্যান্ড, কোনো একটা অটো স্ট্যান্ড, কোনো একটা মোটরসাইকেল স্ট্যান্ড নেই যেখানে ছাত্রলীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদাবাজি করেনি। এটা হচ্ছে প্রথম স্তর, এবং এখান থেকে উঠতে 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 বাংলাদেশের সর্বোচ্চ যে সমস্ত মেগা প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত মেগা প্রকল্পগুলোতে মেগা দুর্নীতি করা হয়েছে। শেখ হাসিনার কথা বলি, শেখ হাসিনা, শেখ রেহানা এরা বাংলাদেশের এমন কোন মেগা প্রকল্প নেই যেখান থেকে টাকা হাতায়নি। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যার নামে নগদের টাকা হাতানোর অভিযোগ রয়েছে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, যার নামে অভিযোগ রয়েছে সূচনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের। শেখ হাসিনার বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, খুব সম্ভবত এটাই ওনার নাম। কিছুদিন পূর্বে আমি আমার একটা ভিডিওর মধ্যে বলেছিলাম তার এই দুর্নীতির খবর, যে পল্লী বিদ্যুতের মিটার কিভাবে জালিয়াতি করে সেখান থেকে অর্থ আত্মসাৎ করেছে। শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটেনের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের যে কাজের দায়িত্ব দেওয়া হয় রাশিয়ান কোম্পানি রোসাটমের হাতে, সেই রোসাটমের কাছ থেকে সরাসরি $5 বিলিয়ন মালয়েশিয়ান একটা ব্যাংকে ট্রান্সফার করেন, যেটার সাথে শেখ হাসিনা সম্পৃক্তি ছিল। এভাবে শেখ পরিবারের এমন কোন একজন সদস্য নেই যারা এই 15 বছর যাবৎ দুর্নীতির সাথে জড়িত হয়নি। সেই আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতার মসনদ হারানোর পরে, শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং তার সমস্ত অঙ্গ সংগঠনগুলো তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে, এবং তারা একটা মাত্র সংগঠন থেকে তাদের কার্যক্রম চালাচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী আফসোস লীগ। এই আফসোস লীগের যারা কর্মী রয়েছেন তারা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে শেখ হাসিনার বিভিন্ন ধরনের ছবি পোস্ট করছেন এবং বলছেন আপনাকে ছাড়া বাংলাদেশ অচল। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা আছে যেই শেখ হাসিনা এই 15 বছর যাবৎ মানুষের উপরে নির্মম নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং মেগা মেগা প্রকল্পে মেগা মেগা দুর্নীতি করেছে, সেই শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ অচল। আফসোস লীগের এই সমস্ত কর্মীদের আইডি গুলো থেকে বিভিন্ন ধরনের পোস্ট নানা সময় করা হয়। কখনো কখনো টিএসসি তে সংগ্রহ করা তেরানের 9 কোটি টাকা কেন ব্যাংকে রয়েছে সেটা নিয়ে প্রশ্ন করা হয়। কখনো কখনো এভাবে পোস্ট করা হয় যে টিএসসির সংগৃহীত ত্রাণের টাকা থেকে হাসানাত আব্দুল্লাহ তার নিজের নামে মিষ্টির দোকান দিয়েছেন। কখনো কখনো বলা হয় 20 ভরি স্বর্ণ আর 20 লাখ টাকা নগদ দেনমোহরের মধ্য দিয়ে হাসানাত আব্দুল্লাহ বিবাহ সম্পন্ন করেছেন, যেটা টিএসসির সেই সংগ্রহীত ত্রাণের টাকা। টিএসসির এই টাকাগুলো সংরক্ষণ করা হয়েছে সেই সময়টাতে, যেই বন্যা কবলিত সময়ের কথা বলছিলাম, সেই টাকাগুলোকে তখনকার সময় যতদূর সম্ভব ব্যয় করা হয়েছে, এবং এর বাইরে 9 কোটি টাকার মতো এখন উদ্ধৃত রয়েছে, যেটাকে ব্যাংকে রাখা হয়েছে পরবর্তীতে যে কোনো ধরনের এই বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য কার্যক্রম করবেন সেজন্য। যাই হোক, এই টাকাটা এখন পর্যন্ত ব্যাংকে রাখাটা অনৈতিক বলে আমরা মনে করতে পারি, সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। কিন্তু এই প্রশ্ন আফসোস লীগের কর্মীরা, যেই শেখ হাসিনার মাথায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, যেই শেখ পরিবারের মাথায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, যেখানে আওয়ামী লীগের এক একজন মন্ত্রীদের মাথায় শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, একজন মধ্যম পর্যায়ের নেতা, উপজেলা চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়র, তাদের মাথায় শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আফসোস লীগের নেতাকর্মীরা এই ধরনের প্রশ্ন আমাদের মাঝে রাখতে পারে কি, এবং সেটা নিয়ে আমরা যে ধরনের আলোচনায় মেতে উঠেছি সেটা ওঠা সঠিক কিনা, সেই প্রশ্ন আমি সবার কাছে রাখতে চাচ্ছি। যাই হোক, আফসোস লীগের এই আলাপ পাশে সরিয়ে রেখে স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে কিছু কথা বলছি। সেটা হচ্ছে এই যে সমন্বয়করা যারা টিএসসি তে এই অর্থ সংগ্রহ করেছে, এই টাকাগুলো ব্যাংকে গচ্ছিত রাখা সত্যিকার অর্থে নৈতিক দিক কিনা, এই টাকাগুলো ব্যয় করা এতদিনের মধ্যে বন্যা কবলিত মানুষদের জন্য ব্যয় করা উচিত ছিল কিনা, কিংবা তারা যে যুক্তি দিচ্ছেন যে তারা পুনর্বাসনের জন্য অপেক্ষা করছেন, তাহলে বন্যা কবলিত এলাকাতে মাত্র 9 কোটি টাকা দিয়ে কতটুকু পুনর্বাসন সম্ভব সেই প্রশ্ন আমরা রাখতে পারি, কিন্তু এজন্য তাদের গলা চেপে ধরা কতটুকু যৌক্তিক। আফসোস লীগ যে আলাপগুলো করছে সেটা নিয়ে আমাদের কারোর মাথা ব্যথা নেই, কারণ তারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতেই কিছুটা সরব রয়েছেন। তাও নিচু পর্যায়ের কর্মীরা, মধ্যম এবং উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তারা কোনো ধরনের মুখ খুলছেন না, কিংবা সেই সাহসটাও করছেন না। বিএনপির পক্ষ থেকে কিংবা নাগরিক সমাজের পক্ষ থেকে যেভাবে গলা চেপে ধরে এই ছাত্রদেরকে, এই সমন্বয়কদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সেটা কতটুকু যৌক্তিক, যেহেতু এই টাকাটা এখনো ব্যাংকে গচ্ছিত রয়েছে। আমি মনে করি বিএনপি এখন এই সমন্বয়কদেরকে প্রতিপক্ষ মনে করে যে ধরনের সংঘাতপূর্ণ বয়ান সামনে আনছে, সেটাও কিন্তু যথেষ্ট অযৌক্তিক, এবং এটা শেখ হাসিনার সেই বয়ানের সাথে সামঞ্জস্যপূর্ণ। অনেকে বলতে পারেন যে বিএনপির কে কবে কোথায় এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে।
আমি কোট করে বলছি, নীলুফা চৌধুরী মনি বিএনপির দায়িত্বশীল একটা পর্যায়ে রয়েছেন, বিভিন্ন সময় টকশোতে কথা বলেন এবং আমি ওনাকে দেখেছি একাধিকবার এই প্রশ্ন উনি তুলছেন যে বন্যার টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে, এবং এটা নিয়ে ওনাদেরকে যথেষ্ট কোণঠাসা করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এখন বিএনপি নেতাকর্মীদের প্রতি কিংবা এই নীলুফা চৌধুরী মনি ভদ্র মহিলার প্রতি আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, শেখ হাসিনার শাসন আমলে বছরের পর বছর বেগম জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, যেখানে 2 কোটি টাকার মামলা ছিল, অভিযোগ ছিল 2 কোটি টাকা, যে টাকাটা এতিমদের পুনর্বাসনের টাকা, সেটাকে বেগম জিয়া আত্মসাৎ করেছে। সেই টাকাটার মূল ঘটনা ছিল 1991 সালে তৎকালীন কুয়েতের রাষ্ট্রপ্রধান, যিনি বাংলাদেশের এতিমদের পুনর্বাসনের জন্য 2 কোটি টাকা অনুদান দেন, যেটা সোনালী ব্যাংকে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে বেগম জিয়া 1993 সালে একটা নতুন ট্রাস্ট গঠন করেন, জিয়া অরফানেজ ট্রাস্ট, যেই ট্রাস্টের অ্যাকাউন্টে এই টাকাগুলোকে ট্রান্সফার করেন। জাস্ট এই একটা মাত্র অভিযোগে বছরের পর বছর বেগম জিয়াকে জেল খাটতে হয়েছে। সেখানে বিএনপি এখন যদি সেই শেখ হাসিনার বয়ানের মতো মাত্র 9 কোটি টাকা দিয়ে 9 কোটি টাকার বয়ানে ছাত্রদেরকে একদম কোণঠাসা করে ফেলেন, এই সমন্বয়কদেরকে কোণঠাসা করে ফেলেন, 24-এর লড়াইয়ে যারা সম্মুখ সারির সেনাপতি তাদেরকে কোণঠাসা করে ফেলেন, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কতদূর থাকছে? নীলুফা পার্বতী কিংবা বিএনপি কিংবা ছাত্র দলের যে সমস্ত নেতাকর্মীরা এই 9 কোটি টাকা নিয়ে আফসোস লীগের কর্মীদের সাথে মিলিত হয়ে তুচ্ছতাচ্ছিল্য করছেন, তাদের প্রতি আরো একটা প্রশ্ন রয়েছে যে বেগম জিয়া টাকা কিন্তু আত্মসাৎ করেন নাই, কিন্তু 2008 সালে যে মামলা গঠন হয়, যে অরফানেজ ট্রাস্ট মামলা, যেই টাকা নিয়ে মামলাটি গঠন হয়, সেই টাকাগুলো কিন্তু 1991 সালে এতিমদের পুনর্বাসনের জন্য এসেছিল। 1991 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত এতিমদের পুনর্বাসন না করে বেগম জিয়া কেন দীর্ঘ সময় এই টাকাগুলোকে ব্যাংকে রেখেছিলেন? সেই প্রশ্নের জবাব বিএনপি কিংবা নীলুফা আপা কিংবা ছাত্র দলের যে সমস্ত কর্মীরা ট্রল করছেন, বিএনপি যে সমস্ত কর্মীরা ট্রল করছেন, তারা দিতে পারবেন কিনা। আরো একটা বিষয় হচ্ছে এই সমন্বয়কদের সাথে বিএনপি নেতাকর্মীদের প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণের মধ্য দিয়ে আফসোস লীগের কর্মীদেরকে, যাদের নেতাকর্মীদের মাথায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলা রয়েছে, তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া বিএনপির জন্য কতটুকু যুক্তিযুক্ত, সেই প্রশ্নটাও আমি রেখে যাচ্ছি।